আপনি মানেন আর না মানেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু 3রা আগস্টেই শেখ হাসিনাকে সিগন্যাল দিয়েছিল যে আপনার এই ফ্যাসিবাদের সঙ্গে আমরা নেই। আপনি সরকারের কাজের মধ্যে যখন স্বচ্ছতা আনবেন না, আর প্যাট করে বলে ফেলবেন 4 বছরের কমও লাগতে পারে, আবার দেখা যাক, তখন তো মানুষ সন্দেহ করবে। সবচেয়ে বড় জিনিস রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় গিয়ে ক্ষমতা ছাড়ার চেতনা থাকতে হবে। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইন্টারভিউ যেটা আল জাজিরায় হয়েছে, সেটার ভিডিও ক্লিপ দেখেছি। আবার গতকাল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। আমার একটা নর্মাল প্রত্যাশা নাগরিক হিসাবে প্রত্যাশা ছিল যে যেটা তিনি বিদেশি প্রচার মাধ্যম গণমাধ্যমে দিলেন, সেই হুম। বক্তব্য ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার করে বলা দরকার ছিল। কারণ ওনার ভাষাতেই তো স্বাভাবিকভাবেই ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা এবং জনগণ হচ্ছে তার সর্বোচ্চ সমর্থনদাতা। এবং এই সরকারের যে ভিত্তি, সেটি হচ্ছে এই গত জুলাই আগস্ট, অর্থাৎ জুলাই যেটা আমরা মেটাফোর ইউজ করি, জুলাই 36 গণবিপ্লব গণভ্যুত্থান যে ভাষাই বলি না কেন, এবং তার সঙ্গে অবশ্যই 15 বছর ধরে বিএনপি, হুম। গণতন্ত্র মঞ্চ, সমস্ত ছোট মাঝারি বড়, উত্তর দক্ষিণ মধ্যপন্থী, এবং বাংলাদেশে এই প্রথম, এই বিষয়টিও আমাদের মনে রাখতে হবে, হুম। বাংলাদেশে এই প্রথম শাপলা চত্বরের নেতাকর্মীরা এবং শাহবাগের নেতাকর্মীরাও, আমি বলছি আওয়ামী দুর্বৃত্তরা বাদে বা জাসদের ইনু টিনু এরা বাদে অন্য অংশরাও, মানে সবাই, আমি তো এরকম দৃশ্য বহু দেখেছি যে মাদ্রাসার যে ছাত্র, আমার ভাই বা পুত্র সমতুল্য, সে ছবি তুলে দিচ্ছে একজন প্রাইভেট ইউনিভার্সিটির জিন্সের প্যান্ট টি শার্ট পরা আমার মেয়ের কন্যা সমতুল্যর আন্দোলনের ছবি। শেখ হাসিনা ফ্যাসিবাদকে কায়েম করতে গিয়ে বেশি পণ্ডিত হলে যা হয়, পালিয়ে যেতে হয় লেডি লক্ষণ সেনের মতো। সে যেটা করেছে বাংলাদেশে, ধরেন, আমরা গত 53 বছরে এটা দেখিনি যে একদম কট্টর ইসলামিক দল, বিএনপির মতো উদারপন্থী গণতান্ত্রিক দল, আবার বামপন্থী দলগুলো, আবার মাহমুদুর রহমান মান্না সাহেবদের লিবারাল ডেমোক্রেটের গণতন্ত্র মঞ্চ, কিংবা আমাদের সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের রাশেদ খান, নুরুল হক নুররা, এই সব মিলে একটা ঐক্য গড়ে উঠেছিল যে এই ফ্যাসিবাদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সেখান হুম। থেকে আন্দোলনের নানা পর্যায় হয়েছে। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা, এবং বিএনপির যিনি শুধু সভানেত্রী চেয়ারম্যান নন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তার যে ত্যাগ তিতিক্ষা, তার যে দৃঢ়তা, তার যে অদমনীয় সাহস, যা আমাদের, আমরা যারা বিএনপি নাও করি, বিএনপি আমাদের বন্ধু সংগঠন, আমরাও গর্ববোধ করি যে তিনি নিজের চিকিৎসার জন্য ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপোষ করেনি। ইভেন তার ভাইকে পর্যন্ত মাস চারেক আগেও বলেছে যে তুমি বের হও, তোমাকে কে বলেছে এই সরকারের সঙ্গে কথা বলতে। সরকার মানে ফ্যাসিস্ট সরকার হাসিনা। হুম। তো এগুলো আমাদের সাহসের দিক। আবার সাগর ভাই, প্যারাডক্সিক্যালটা দেখেন, মানে এটা একটা ডাইলামা। আবার সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বে, যেমন আমরা আইনজীবী ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম, অন্যরা যুগপৎ আন্দোলন করেছে, 43টা দল 31 দফা দিয়েছে, কিন্তু ব্যাপক জনগণ নামলো এবং বুক চিতিয়ে, ধরেন যেদিন আবু সাইদ, ওয়াসি, মুগ্ধ, আনাস, আরো যারা ইয়ামিন থেকে শুরু করে অসংখ্য শহীদ, তারা যখন বুক চিতিয়ে গুলি খাওয়া শিখলো, গুলি খেলো, মাথায় গুলি খেলো, তখন কিন্তু শেখ হাসিনার গুলি ফুরিয়ে গেল। এবং আমি রাশেদ খানের সঙ্গে একদম একমত। আপনি মানেন আর না মানেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু 3রা আগস্টেই শেখ হাসিনাকে সিগন্যাল দিয়েছিল যে আপনার এই ফ্যাসিবাদের সঙ্গে আমরা নেই। এবং আমি খুব তথ্যগুলো যাচাই করছিলাম, 90-এর গণভ্যুত্থানের আগে জেনারেল নুরুদ্দিন এরশাদকে বলেছিল যে আমরা থাকবো না, কিন্তু তাই বলে কোনো দরবারও হয়নি। এবার যেটা ওয়াকারুজ্জামান সাহেব করেছে, একদম সারা বাংলাদেশের র্যাঙ্কস অ্যান্ড ফাইল আর্মির জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসার পর্যন্ত ওপিনিয়ন নিয়ে। তো এই সরকারের একটা বড় সুবিধা যেটা পেয়েছে, বা এখনো পেয়েছিল বলবো কিনা আমি দ্বিধায় আছি, সেটা হচ্ছে সবাইকে নিয়ে, বিশেষ করে গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার, অন্যান্য রাজনৈতিক দল, উত্তর দক্ষিণ বাম মধ্য বাম, লিবারেল ডেমোক্রেট, সবাইকে নিয়ে
একটা বড় উপদেষ্টা পরিষদ গঠন করে রোডম্যাপ, আমি খালি নির্বাচনের বলছি না, আপনি যদি ভাগ ভাগ করে বলে দেন আমার এই সংস্কারের পরে এই সংস্কার, এই সংস্কারের পরে এই সংস্কার, এর মধ্যে নির্বাচন কমিশন গঠন, ভোটার লিস্ট ঠিক করা, এবং আলটিমেটলি আমাদের যেটা চূড়ান্ত লক্ষ্য নির্বাচন করা, তো সেইটা যদি আমার দৃষ্টিতে 2 বছরের মধ্যে করা সম্ভব ছিল, আছে এখনো। এখন ওনারা কি অর্থে 4 বছর বলেছে ওনারা বলতে পারবে। বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা, যাকে এখনো বাংলাদেশের মানুষ তাকেই মনে করছে আজকে ঐক্যের প্রতীক, অন্যান্য উপদেষ্টা নিয়ে সমালোচনা থাকবেই। এখন আবার আরেকটা বিষয়ও আমাদের খুব গভীরভাবে ভাবতে হবে, যে নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন একা করে না। নির্বাচনের একটা অন্যতম অপরিহার্য হচ্ছে আপনার স্বাধীন বিচার বিভাগ। এই যে এখানে ধরেন আমরা 4 জন আলোচক আছি, নির্বাচন করলাম, নির্বাচনে অংশগ্রহণ করলাম, আমাদের ছাত্রনেতা রকিব সাহেব আর আমি ধরেন একদল করি, আর আমাদের রাশেদ খান আর ইসমাইল সম্রাট আমাদের প্রিয় নেতা তারা একদল করে। যে কোনো কারণে হোক সরকার তাদের প্রতি উইক, তাহলে আমি যে ন্যায় বিচারের জন্য বিচার বিভাগে যাব, যে না আমার রকিব সাহেবের নমিনেশন ক্যান্সেল হলো কেন, সেখানে আপনার স্বাধীন বিচার বিভাগ লাগবে, যেটা আওয়ামী লীগ আমলে আমরা অনুপস্থিত দেখেছি, দলীয় বিচার বিভাগ। তো সেই সংস্কারটাও জরুরি, এবং এই সংস্কার করতে অনেক বেশি সময় লাগবে না। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের তো সংস্কার আছেই। হুম। আপনাকে তো আজকে আমি মনে করি তরুণ ছাত্র নেতা রকিবুল ইসলাম রকিব সাহেব, আমাদের সম্রাট রাশেদ খানও, রাইট। হ্যাঁ, হুম। রাকিব, এবং সম্রাট হাসনাত আসবে, রাশেদ খান সাহেব তরুণ এবং এখন উদীয়মান দলের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব করছে। হুম। পুলিশকে আমরা কিভাবে ব্যবহার করব এই সিদ্ধান্ত তো এখন নিতে হবে। হুম। পুলিশ তো শুধু শেখ হাসিনার আমলে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, গণশত্রুতে পরিণত হয়েছে, কিন্তু তার আগে তো পুলিশ সাধু ছিল না। পুলিশকে তো সবসময় আমাদের সরকারগুলো ব্যবহার করেছে তাদের লাঠিয়াল হিসাবে, কেউ কম কেউ বেশি। পুলিশ হুম। নিজেও ব্যবহৃত হওয়ার চেষ্টা করেছে, যারা দুর্নীতিবাজ অফিসার। তাহলে পুলিশ সংস্কারের কদ্দূর আমরা তো কিছু জানছি না। ধরেন আমাদের এখানে বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে, আমার জানা মতে বিএনপির কয়েকজন আইনজীবীর সঙ্গে বোধহয় বৈঠক করেছে। তো শুধু বিএনপির আইনজীবীরাই তো সুপ্রিম কোর্টে থাকে না, আরো অনেক আইনজীবী সংগঠন আছে। তা আপনি হুম। সবার সঙ্গে বসেন। আমি জানি না আপনার দুর্নীতি দমন কমিশন কাদের সঙ্গে বসছে। আপনি সরকারের কাজের মধ্যে যখন স্বচ্ছতা আনবেন না, আর প্যাট হুম। করে বলে ফেলবেন 4 বছরের কমও লাগতে পারে, আবার দেখা যাক, তখন তো মানুষ সন্দেহ করবে। সন্দেহ হচ্ছে একটু একটু করে জাগে। আপনি আজকেই একটা কথা বলবেন, কালকেই সব লোকের সন্দেহ জাগবে তা না, কিন্তু হুম। সন্দেহ থেকে সৃষ্টি হবে অবিশ্বাস, অনাস্থা। সেইটা কিন্তু এই সরকার বহন করতে পারবে না, আমরাও চাই না তা করতে। কিন্তু জনাব তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা আমার খুব পছন্দ হয়। উনি বলেছিলেন আমরা চাই এই সরকারের সাফল্য, ব্যর্থ হতে দেব না, কিন্তু সরকার যদি নিজে ব্যর্থতার দিকে যায় তো আমরা কি করব। ধরেন উপদেষ্টা নিয়োগ নিয়ে, এই যে নতুন 2 জন উপদেষ্টা নিয়ে কত বিতর্ক হচ্ছে, আমি ধরেই নিলাম বিতর্কগুলো হয়তো পুরাপুরি প্রাসঙ্গিক না, কিন্তু আমরা তো একটা নতুন দৃষ্টান্ত দেখতে চাই এই আমার ছেলে মেয়েদের রক্তে ভেজা এই সরকারের, যে 2 জন জি। পদত্যাগ করুক। যখন বিতর্ক উঠেছে আমরা থাকবো না। মোস্তফা সরোয়ার ফারুকী বা বশির সাহেবের তো আর এই উপদেষ্টা ছাড়াও জীবন চলবে। এই যে হুম। পদ ছাড়তে পারা, জনগণের একটা বড় অংশের দাবিকে সম্মান করে, ঠিক আছে আমাকে নিয়ে যখন এত কথা উঠছে আমি এই দায়িত্ব ছাড়লাম, এটাও তো একটা। এবং এইবার তো আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি এই সরকারের আমলে ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তো উদাহরণ দেখিয়েছেন, যে হুম। সাংবিধানিক পদধারী ব্যক্তি না বলতে পারে, তাকে তো রাষ্ট্রপতি অফার দিয়ে বিভিন্ন উপদেষ্টারা অনেকক্ষণ অনুরোধ করেছিল, উনি তো বিনয়ের সঙ্গে বলেছে আমাকে সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করতে দেন। এই না বলাগুলো শিখতে হবে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, তার মানে আমাদের আপনার এই 4 বছরের ব্যাপারে আপনার অবস্থান যে আসলে এত এতটুকু সময় লাগার কথা না। এত সময় লাগার কথা না। আপনি জি। আপনি আপনি যদি যৌক্তিক সব সংস্কার তো আপনি সারতে পারবেন না। আপনি বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, ইভেন হুম। রাজনৈতিক দলগুলোর সংস্কার। হুম। আপনার আমি বলি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি? হুম। হ্যাঁ, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি? আপনি হুম। শেখ হাসিনার ছবি গঙ্গা, বুড়িগঙ্গায় ফেলে দেন, শেখ হাসিনা ট্রায়াল করেন, সে পালিয়ে আছে, বিচার করেন, সেটি একটি ধাপ। কিন্তু তার চেয়েও বড় ধাপ ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি?
ফ্যাসিবাদের মোটা দাগে কয়েকটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে কাল্ট ফিগার থাকে, লার্জার দেন লাইফ। হিটলারের সময় হিটলার, এই আমলে শেখ হাসিনা, সঙ্গে তার প্রয়াত পিতা, অর্থাৎ আমি সব, মায়োপিক চিন্তা। তারপরে কি, ব্যক্তি পূজা, সবকিছু আমি জানি, সব প্রতিষ্ঠান আমি করব। তারপরে কি, পরিবারতন্ত্র, আমার বাইরে আমার পরিবার, পরগনার মতো ভাগ করে দিলাম। অর্থনীতি আমার এই পরিবার দেখবে, বিচার বিভাগ এইটা দেখবে, ছাত্র রাজনীতি এইটা দেখবে। সমস্ত পেশাজীবীদেরকে কৃতদাস করো, সুপ্রিম কোর্ট বার সহ সমস্ত শিক্ষক সমিতি, এফবিসিসিআই, এফ, কি নাম, বিকে, বিজিএমই থেকে। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন। মিডিয়াকে আমার অনুগত করো, বিচার বিভাগ আমার সঙ্গে সুর মিলাবে। সেইখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেলফ ইনিশিয়েটিভে সংস্কারগুলো জরুরি। আমরা জি। যদি এবার দেখেন, আমি শেষ করি, 72-এ আমরা বঙ্গবন্ধুর উপর আস্থা রেখে উনি আমাদেরকে বাকশাল করে দিয়ে আমাদেরকে অন্ধকারের দিকে যাত্রা শুরু করানো। 91-তে সর্বদলীয় ছাত্র ঐক্যে 10 দফা, আমি রাশেদকে অনুরোধ করব, আমার অন্য দুই সহ আলোচককে অনুরোধ করব, যদি খুঁজে পাওয়া যায় সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা, তো ছাত্র নেতারা তদানীন্তন, এখন তো বিএনপি সব বিভিন্ন দলের নেতা, সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফা, আমরা সেই আন্দোলনের কর্মী, এরশাদ বিরোধী আন্দোলন, এবং 3 জোটের রূপরেখা। এগুলো তো নতুন জিনিস না, আজকে যেগুলো সংস্কার আলাপ হচ্ছে। তো এইগুলো যদি 91 থেকে নির্বাচিত সরকারগুলো 50 ভাগও পালন করত, তাহলে তো আমরা এই চূড়ান্ত ফ্যাসিবাদের দিকে যেতাম না। তো সুতরাং আমাদেরও তো ইন্টারস্পেকশন করতে হবে। আমাদেরও তো সবচেয়ে বড় জিনিস, রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় গিয়ে ক্ষমতা ছাড়ার চেতনা থাকতে হবে। জি। আমরা যেন মনে না করি আমি এসেছি ক্ষমতায়, কোনো ধরনের লোভ যেন কাজ না করে, হ্যাঁ, এবং ক্ষমতা স্যাক্রিফাইস ছাড়ার যেন প্রবণতা দ্রুত থাকতে হবে। ধন্যবাদ আপনাকে।